তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে মেহেরপুরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, চট্টগ্রামে কেন্দ্র দখলে উত্তেজনা, পুলিশ গুলিবিদ্ধ, ভোটার উপস্থিতি নিয়ে মাথা ব্যথা নেই ইসির। মৌলভীবাজারে বাস থেকে ফেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াসিমকে হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা মা। স্বাধীনতা দিবস সামনে রেখে ঢাকা ও চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার, রাজধানীর গুলশান এলাকায় বাড়তি সতর্কতা, মোড়ে মোড়ে চেকপোস্টে তল্লাশি। জোট গঠন নিয়ে আবারও বিএনপিতে প্রকাশ্য মতবিরোধ, এককভাবে নির্বাচনে না যাওয়ায় ক্ষুব্ধ শাহ মোয়াজ্জেম, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ফখরুলের। এবং জাতীয় গণহত্যা দিবস আজ, এখনো আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি নৃশংসতম 25শে মার্চ কালো রাতের, চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দেখছিলেন শিরোনাম, বাংলা সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। মেহেরপুরে উপজেলা পরিষদ নির্বাচনের ফল ঘোষণা কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। গতরাতে গাংনী উপজেলা চত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোট গণনার ফলাফলে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম জুয়েল ও দিলাওয়ার হোসেন মিঠুর ব্যবধান কাছাকাছি হওয়ায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। রাশেদুল ইসলাম জুয়েলকে বিজয়ী ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। এ সময় মিঠুর সমর্থকরা ভোট পুনরায় গণনার দাবি জানিয়ে বিক্ষোভ করেন। এ নিয়ে উভয় পক্ষের সমর্থকরা ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়েন। এর আগে গতকাল ভোট গ্রহণের সময় চট্টগ্রামের চন্দ্রবাইশে একটি কেন্দ্র দখলের সময় বাধা দেয় এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ সহ 3 সদস্য আহত হন। এছাড়া অনিয়মের অভিযোগ ওঠায় কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ও কদিয়াটি থানার ওসিকে প্রত্যাহার সহ ওই উপজেলায় নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। তৃতীয় দফার উপজেলা নির্বাচনে 115টির মধ্যে বেশিরভাগ উপজেলায় জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা। কেন্দ্রভিত্তিক ভোট গণনার পর প্রাথমিক ফল ঘোষণা করা হয়। এতে দেখা যায় বেশ কয়েকটি উপজেলায় জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 358 জন, ভাইস চেয়ারম্যান পদে 604 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 414 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে এর মধ্যে চেয়ারম্যান পদে 33 জন, ভাইস চেয়ারম্যান পদে 9 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 13 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তৃতীয় দফায় 25 জেলার 115টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচনে ভোট পড়ার হার নিয়ে নির্বাচন কমিশনের কোনো মাথা ব্যথা নেই বলে জানিয়েছেন ইসি সচিব হিলাল উদ্দিন আহমদ। গতকাল বিকেলে কমিশন সচিবালয়ে তৃতীয় ধাপের ভোট গ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। ভোটাররা যাতে কেন্দ্রে না আসে সেই জন্য নির্বাচন বর্জনকারীরা প্রচারণা চালাচ্ছেন বলেও মন্তব্য করেন কমিশন সচিব। রাজনৈতিক জোট নির্বাচনে তারা অংশগ্রহণ করে নাই, তাদের সমর্থক তো রয়েছে, তারা তো ভোট কেন্দ্রে আসেনি। আবার ওদের পক্ষ থেকেও কিন্তু ভোট কেন্দ্রে না আসার জন্য প্রচারণা আছে। পার্সেন্টেজ কত হলো এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের বিষয়টা হলো শান্তিপূর্ণভাবে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে কি, কত পার্সেন্ট ভোট দিতে হবে, এটা গ্রহণযোগ্যতা পাবে কি পাবে, এই ধরনের কোনো আমাদের দেশে কোনো আইন নেই। প্রথম দফায় 43%, 45% হবে দ্বিতীয় পর্যায়ে। এবারও আমরা এই ধরনের 40 থেকে 45% ভোটের আশা করতেছি। মৌলভীবাজারে বাস থেকে ফেলে দিয়ে পিষ্ট করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন তার সহপাঠীরা। গতকাল দুপুরে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় 5 দফা দাবি আদায়ে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরে না যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা। আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রিপোর্টার ইকরামুল কবিরের তথ্য, নওশাদ আহমদের ছবি নিয়ে রিপোর্ট। সহপাঠীকে হারানোর প্রতিবাদে সিলেটে রোববার সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে মিছিল বের করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে 74টা পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় চাপা দেয়া বাসটির রুট পারমিট বাতিল করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
এদিকে ওয়াসিমকে হত্যা করা হয়েছে উল্লেখ করে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন। গাড়ির মাধ্যমে তারা হত্যা হচ্ছে, এটা কিন্তু অ্যাক্সিডেন্ট না, এটা হত্যা। এই হত্যার আমরা বিচার চাই। প্রশাসনকে এই ব্যাপারে শক্তিশালীভাবে পদক্ষেপ নিতে হবে। গত বছরের আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে সবগুলোই আমার ছাত্র ভাই। আমার ভাই আজকে হত্যা হয়েছে, কালকে আরেকজন হত্যা হবে। যে ঘাতক বাসটা আছে তার রোড পারমিট এবং লাইসেন্স বাতিল করতে হবে। যেই হেল্পার এবং ড্রাইভার মিলে আমাদের বন্ধুকে এইভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। বাংলাদেশে পুরো 64টা জেলাতেই যাতে নিরাপদ সড়ক যাতে হয়। ইটস এ ক্লিন মার্ডার, চার্জ উইল বি মার্ডার। এখন শাস্তি কি হবে সেটা কোর্টকে ঠিক করবে। এদিকে তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টির রোববারের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। ক্লাসও সঠিকভাবে করতে পারবে না তাদের দাবির প্রেক্ষিতে, যে আমরা সরকারকে আগামীকালকে আমরা ক্লাস পরীক্ষা অংশগ্রহণ করতে পারবো না। ক্লাস পরীক্ষা শুধুমাত্র আজকের জন্য স্থগিত করেছি। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তা। কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই বিষয়ে আমরা সহানুভূতি জানাই। তারা শহরে শান্তিপূর্ণভাবে অবস্থান করছে, এই জন্য পুলিশের পক্ষ থেকে কোনো বাধার সম্মুখীন তারা হচ্ছে না এবং আমরা বাধা দিচ্ছি না। এ ঘটনায় আটক করা চালক জুয়েল মিয়া এবং হেলপারকে মৌলভীবাজার সদর থানায় পাঠানো হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এদিকে একমাত্র ছেলে ওয়াসিমকে হারিয়ে দিশেহারা বাবা মা। গ্রামের বাড়ি হবিগঞ্জে নেমে এসেছে শোক। এই ঘটনার বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। এর আগে গতকাল ভোরে জেলার দিনারপুর বাড়িতে নেওয়া হয় ওয়াসিমের লাশ। এ সময় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। বাদজোহর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এই ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করে এর প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেন এলাকাবাসী। এ ধরনের ঘটনার লাগাম টেনে ধরতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। আমার মান্নার বিচার চাই, আমার মান্নার বিচার। আমার মান্নারে আল্লাহ যে ইতা করছে তারে ফাঁসি দিও রে আল্লাহ। পুলিশ ঘটনার পর পরেই অভিযান পরিচালনা করে বাসের ড্রাইভার এবং হেল্পারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং বাসটি আটক করে বর্তমানে আমাদের হেফাজতে আছে। ৮ মাসেও শুরু হয়নি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে হানিফ বাস থেকে ফেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পায়েল হত্যার মামলার অভিযুক্ত ৩ আসামি জামিনে মুক্ত থাকায় হতাশায় দিন কাটছে পরিবারের। এতে বিচার পাওয়া নিয়ে শঙ্কা বাড়ছে পায়েলের স্বজনদের। নানা আলোচনা সমালোচনার মধ্যেই উচ্চ আদালত থেকে জামিন পেয়ে আবারও বাস চালাচ্ছে অভিযুক্ত চালক জামাল। গত বছরের 22শে জুলাই রাতে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে হত্যা করা হয় রাজধানী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদুর রহমান পায়েলকে। এমনকি লাশ ঘুমের জন্য ফেলে দেওয়া হয়েছিল পার্শ্ববর্তী নদীতে। পরদিন পুলিশ তার লাশ উদ্ধার করে। এই ঘটনায় বাস চালক জামাল, সুপারভাইজার জনি এবং হেল্পার ফাইসালকে আসামি করে পরিবারের পক্ষ থেকে মুন্সিগঞ্জের গজারিয়া থানায় মামলাও করা হয়। নানা আন্দোলন সংগ্রামের পর মামলা যখন বিচারের জন্য চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয় তখন জানা যায় আসামি 3 জনে গত ডিসেম্বরে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে গেছে। 2 জন আসামি 164 দেওয়ার পরও জামিনে আছে। আমরা চাই যে আসামিদেরকে অতি শীঘ্রই তাদেরকে অ্যারেস্ট করে আবার বিচার কার্য যেন 27 তারিখে চার্জ গঠনের মাধ্যমে আমাদের কার্য শুরু হয়। এর মধ্যে অভিযুক্ত বাস চালক জামাল ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে বাস চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। একই সাথে জামিনে মুক্ত হওয়া আসামিদের হুমকির কারণে নানা শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে পায়েলের পরিবার। এখন আমরা মানে ইতিহাসটা আসতেছে, সবাইকে হুমকি দিতেছে, বাদীপক্ষকে আমাদের মামাকে ইয়েকে, তোরা কিভাবে হুমকি দেয়। বাংলাদেশের মিডিয়া বলেন, আপনার জনসাধারণ সবাই জানে ঘটনাটা একদম খুব মানে একটা আলোর মতন একটা ঘটনা। সেটা হচ্ছে পায়েলকে মারি ফেলছে 160 বুদ্ধিছে। সে জায়গায় হাইকোর্ট থেকে তারা 6 মাসের জামিন নিছে। এদিকে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন এই মামলায় চার্জ গঠন 2 বার পেছানো হয়েছে। আসামি উপস্থিত না থাকায় সবশেষ 20 মার্চ চার্জ গঠন পেছানো হয়। যখন কোনো আসামির জামিন পেয়ে যায় সেক্ষেত্রে
মামলা প্রমাণের ক্ষেত্রে প্রসিকিউশনের কিছু সংকট তৈরি হয়। বিশেষত আসামি পক্ষ বিভিন্নভাবে প্রভাব বিস্তার করেন, সাক্ষীদেরকে না আসার জন্য হুমকি ধমকি দিয়ে থাকেন। আগামী 27শে মার্চ মামলার চার্জ গঠনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। স্বাধীনতা দিবস উদযাপন সামনে রেখে ঢাকা ও চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বসানো হয়েছে অতিরিক্ত নিরাপত্তা চৌকি, বাড়ানো হয়েছে তল্লাশি। বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে কর্মকর্তারা বলছেন, খুদে বার্তা ও ঘোষণার মাধ্যমে জঙ্গি হামলার শঙ্কার খবর দিয়ে সতর্ক করা হয়েছে তাদেরকে। অবশ্য পুলিশ বলছে স্বাধীনতা দিবস উপলক্ষেই অতিরিক্ত এই নিরাপত্তা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এ মুহূর্তে কোনো জঙ্গি হামলার শঙ্কা নেই। রোববার বিকেল থেকে হঠাৎ করে গুলশান, বারিধারা ও বনানী এলাকায় সড়কের মোড়ে মোড়ে নিরাপত্তা চৌকি বসায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় প্রায় সব ধরনের যানবাহন ও ব্যাগ বহন করা পথচারীদের তল্লাশি করতে দেখা যায় কূটনৈতিক এলাকায়। সন্ধ্যার দিকে অফিস ফেরত যাত্রীরাও ছিল অনেকটা তটস্থ। তারা বলছেন, নিরাপত্তার শঙ্কা থেকেই তাদেরকে আগেভাগে অফিস ছাড়তে বলা হয়েছে। এইচআর থেকে জানলাম যে আমাদের রেড অ্যালার্ট জারি করেছে মেবি এখানে, সো চলে যেতে বলেছে। আমাদের সিইওকে জানানো হয়, সিইও দেখে আর কি সবাইকে জানিয়ে দিল যে এরকম যেহেতু একটা কনসার্ন আছে, সবাই টাইম মতো অফিস থেকে চলে যায়। কর্মীদের সতর্ক করে দেশি বিদেশি দাতা সংস্থা ও নামী রেস্টুরেন্ট থেকেও পাঠানো খুদে বার্তা গণমাধ্যমেরও হাতে এসেছে। এসব এলাকার রেস্তোরাঁ ও বিনোদন কেন্দ্রগুলোতেও অন্যান্য দিনের চেয়ে চাপ কম ছিল এদিন। আমাদের কাছে যে মেসেজটা ডিএমপি থেকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে গুলশান এলাকাতে একটা রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এটা হয়তোবা কোনো মাধ্যমে একটা নিউজ আসছে যে গুলশানে এটা হতে পারে, বাট নট শিওর। ইউজুয়ালি এই টাইমে যে সব গেস্ট থাকে আজকে একদমই নেই। বিইং আ মেম্বার অফ গুলশান ক্লাব, আমরা ইনফর্মড হয়েছে যে কোনো রেড অ্যালার্ট আছে গুলশান এলাকাতে। রাজধানীর অভিজাত এলাকাগুলোর মতো বন্দরনগরী চট্টগ্রামেও ছিল নিরাপত্তার কড়াকড়ি। 26শে মার্চ ও সম্প্রতি নিউজিল্যান্ডে হামলার বিষয়টি মাথায় রেখে এ সতর্কতা বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। রাতে চট্টগ্রামের বিভিন্ন আবাসিক হোটেলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তল্লাশি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক সপ্তাহ আগে নিউজিল্যান্ডে একটা ঘটনা ঘটেছে, আর আমাদের দেশে একদিন পর অর্থাৎ কাল দিন পর এলো মহান স্বাধীনতা দিবস, যার জন্য আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে গুলশান এলাকায় সেটাকে আমরা একটু জোরদার করেছি। আবাসিক রেস্টুরেন্ট সব জায়গায় আমরা নিরাপত্তাকে জোরদার করেছি। অনেকগুলো রাষ্ট্রীয় প্রোগ্রাম আছে, তো সেটাকে কেন্দ্র করেই যেন কোনো ধরনের কোনো গোষ্ঠী বা কোনো সন্ত্রাসী গোষ্ঠী যেন কোনো ধরনের কোনো সুযোগ না নিতে পারে সেটাকে লক্ষ্য রেখেই আর কি আমরা এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। তবে জঙ্গি হামলার কোনো হুমকি না থাকলেও 25 ও 26শে মার্চ ঘিরে সতর্কতামূলক ব্যবস্থা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সব বিশেষ দিনগুলো যেমন স্বাধীনতা দিবস, যেমন বিজয় দিবস, তারপরে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান কিংবা পহেলা বৈশাখ, এই সমস্তগুলোতে আমরা একটু বিশেষ প্রোটেকশনের ব্যবস্থা করি সারা শহরেই। এটা আমাদের রুটিন ওয়ার্ক, এই জন্যই আমরা বিভিন্ন জায়গায় সিকিউরিটি ফোর্স আমরা রেখেছি। গোয়েন্দা সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে সমগ্র দেশে বাড়ানো হবে এ সতর্কতা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরো থাকছে। শিক্ষামন্ত্রীর আশ্বাসে এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের কর্মসূচি স্থগিত। আজ দীপমণির সঙ্গে বৈঠক। দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড স্কোয়ারে সশস্ত্র বাহিনীর আয়োজনে সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বিকেলে এ প্রদর্শনী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিন বাহিনীর প্রধান সহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে 4টার দিকে প্রধানমন্ত্রী প্যারেড স্কোয়ারে পৌঁছালে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান। পরে প্রদর্শনী পরিদর্শনের পাশাপাশি তিন বাহিনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীকে বিভিন্ন সমরাস্ত্রের বিষয়ে অবহিত করেন সামরিক বাহিনীর কর্মকর্তারা। প্রদর্শনীর উদ্বোধনীতে প্যারাট্রুপাররা প্যারাশুট থেকে মাটিতে নেমে প্রধানমন্ত্রীকে সালাম জানায়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে 7 দিনব্যাপী সমরাস্ত্র প্রদর্শনীটি আগামী 26শে মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। উনিশশো সালের 25শে মার্চ রাতে অপারেশন সার্চ লাইট নামে গণহত্যা চালায় পাকিস্তানি বাহিনী। অসংখ্য সাধারণ নাগরিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী ও পুলিশকে হত্যা করা হয় সেই কালো রাতে। নৃশংস সেই হত্যাকাণ্ডের আন্তর্জাতিক স্বীকৃতি আসেনি আজও। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন,
সরকার গুরুত্ব দিয়েই আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে কাজ করছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু এরই মধ্যে বিশ্বজুড়ে গণহত্যা দিবস পালিত হচ্ছে, তাই যৌক্তিক কারণেই 25 মার্চ নিষ্ঠুরতা দিবস পালনের দাবি তুলে ধরা উচিত বাংলাদেশের। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্টে বিস্তারিত। প্রতিদিনের মতো সূর্য একটু একটু করে ডুবে যাচ্ছিল, অন্ধকার হয়ে আসছিল চারদিক। 2017 সাল থেকে রাষ্ট্রীয়ভাবে এই দিনটিকে গণহত্যা দিবস হিসাবে পালন করছে বাংলাদেশ। তবে এখনো আসেনি আন্তর্জাতিক স্বীকৃতি। ব্যক্তিগতভাবে কেউ কেউ এ বিষয়ে তৎপর হলেও রাষ্ট্রীয় সহায়তার অভাবে তা সাফল্যের মুখ দেখেনি। ইউনেস্কোর যে এডিজি মিস্টার পিয়ারে সেন একটা আমাকে চিঠি দেন 25শে মার্চকে যুদ্ধ নিষ্ঠুরতার বিরুদ্ধে একটি দিবস হিসাবে বা অন্য কোনো সুইটেবল নামে তারা এটা রিকগনাইজ করতে রাজি আছেন, প্রোভাইডেড এটি যদি কোনো দেশের রাষ্ট্রের পক্ষ থেকে যদি আবেদনটা করা হয়। তখনকার বিএনপি যে পররাষ্ট্রমন্ত্রী ছিল তাকে আমি সেই কাগজ কুরিয়ারে এবং মেইলে দুভাবে পাঠালাম। তাদের আইডেন্টিটির কারণে তারা সেটি গ্রহণ করে না। 9 ডিসেম্বর গণহত্যা দিবস পালন করছে বিশ্ব, আর তাই যৌক্তিক কারণেই 25শে মার্চ গণহত্যা দিবস নয়, বরং নিষ্ঠুরতা দিবস পালনের দাবি বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। একটি দিবস হিসেবে ঘোষিত হয়ে গেছে, আমি মনে করি না দ্বিতীয় দিবস হিসেবে ঘোষণার কোনো অবকাশ রয়েছে। তবে এটি ভিন্ন নামে এটা আপনার হতে পারে। গণহত্যা দিবস করার দাবি নয়, সরকার কাজ করছে বিভিন্ন দেশের স্বীকৃতি আদায়। হঠাৎ করে রেজলিউশন প্লেস করে যথেষ্ট সাপোর্ট না পাওয়াটার চেয়ে আমরা এখন যেটা করছি এবং সামনে কয়েক বছর এটা অব্যাহত থাকবে, যে যত বেশি সম্ভব সদস্য রাষ্ট্রগুলিকে এটার পক্ষে নেয়ার। সরকারের কাছে সংরক্ষিত তথ্য উপাত্ত দিয়েই আন্তর্জাতিক স্বীকৃতি আদায় সম্ভব বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তথ্য উপাত্ত, ফরেনসিক এক্সিবিট, গণহত্যার ম্যাপ, মানবতা বিরোধী অপরাধের দলিলসমূহ আন্তর্জাতিক অঙ্গনে জোরালোভাবে উপস্থাপনের কথা বলছেন বিশেষজ্ঞরা। বাঙালির জন্য চরম নৃশংসতার এই দিনটি বিশ্ব শান্তি এবং মর্যাদা প্রতিষ্ঠার বড় উপলক্ষ হয়ে উঠবে, এমনটাই সবার প্রত্যাশা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। এর মধ্যে শেষ হয়েছে ধোয়া মোছার কাজ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধায় অংশ নিতে কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রস্তুতিও সম্পূর্ণ করেছেন 3 বাহিনীর সদস্যরা। নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। সাভার প্রতিনিধি মোজাফফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবিতে রিপোর্ট। ৪৯তম স্বাধীনতা দিবসে তাদের শ্রদ্ধা জানাতে সারা দেশের মতো সাভার জাতীয় স্মৃতিসৌধ শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। ধোয়া মোছা থেকে শুরু করে রং তুলির আঁচড়ে সাজানো হয়েছে পুরো স্মৃতিসৌধ। ফুলে ফুলে সাজানো হয়েছে লাল সবুজের বাংলাদেশ। পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করছি, কিছু সৌন্দর্য বর্ধনের জন্য কিছু গাছের ডালপালা ছাঁটাই, ফ্লোর পরিষ্কার, ইটের রং দিয়ে ইট সাজাইয়ে সুন্দর করছি, তারপর বেদি রং দিয়ে বেদি সাজাচ্ছি। এরই মধ্যে বীর সেনানীদের শ্রদ্ধা নিবেদনে অংশ নিতে কুচকাওয়াজের প্রস্তুতি সম্পন্ন করেছেন 3 বাহিনীর সদস্যরা। দিবসটি নির্বিঘ্নে পালন করতে স্মৃতিসৌধ পুরো এলাকা সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে। আমরা গণপূর্ত বিভাগের পক্ষ থেকে রক্ষণাবেক্ষণের কাজ, রং তুলির কাজ, ফুলে ফুলে সুশোভিতকরণের কাজ, নিরাপত্তার জন্য পর্যাপ্ত ক্লোজ সার্কিট ক্যামেরা ব্যবস্থা করেছি এবং জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদনের জন্য সর্বদা প্রস্তুত আছে। ২৬শে মার্চ ভোরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হবে ৪৯তম স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। পরে 3 বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবেন স্মৃতিসৌধে। সময় সংবাদ, সাভার। বাংলা সময় আরও থাকছে। পুরোদমে এগিয়ে চলছে রামপালে কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ। 2021 সালের ফেব্রুয়ারিতে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গড়া নিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বে মতবিরোধ আবারও প্রকাশ্যে চলে এসেছে। গতকাল বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন এককভাবে নির্বাচনে না যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ সময় বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে দলের মহাসচিব বলেন, ঐক্য ছাড়া সরকার পতনের আন্দোলন সফল হবে না।
বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের 12তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজন করা হয় এ স্মরণ সভার। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে নির্বাচনে যাওয়ায় বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। আমাদের মহাসচিব ফখরুল, আমাদের নেত্রী খালেদা জিয়া, আমাদের তো অন্য কারো দরকার নেই, কেউ কিছু মনে করবেন না। আমাদের কারো দরকার ছিল? আমাদের কারো দরকার ছিল না। আমরা যা পারি করব, না পারলে করবো না, নির্বাচন করবো না। কিন্তু এটা কি হলো? কি হলো আজকে? ঠাটা পড়লো মানুষের মুখে। এ বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ঐক্য গড়ার কোনো বিকল্প নেই। কিছু আমরা আছি যারা জনগণকে বিভ্রান্ত করছে। এখানে অনেকেই বক্তব্য রেখেছেন, যে বক্তব্যগুলো আমি মনে করি বাংলাদেশের জনগণের পক্ষে বক্তব্য নয়। জনগণের ঐক্য ছাড়া, সম্মিলিত প্রয়াস ছাড়া এই ফ্যাসিবাদকে, স্বৈরাচারকে গণতান্ত্রিক পদ্ধতিতে পরাজিত করবার কোনো সুযোগ নেই। বেগম জিয়া কারাবন্দী হওয়ার পর কিছু নেতার নিষ্ক্রিয় ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। আমরা দেখেছি আমাদের নেত্রীর গ্রেফতারের পরে যখন আমরা প্রোগ্রাম দিয়েছি, কর্মসূচি দিয়েছি, আমরা তো সবচেয়ে ভালো দেখেছি যে কতজন এসেছেন, কতজন আসেন। আমরা তো দেখেছি কারা কারা সেই প্রোগ্রামের মধ্যে থেকে আস্তে আস্তে চলে গেছেন। আমরা তো দেখেছি এই নির্বাচনের মধ্যে কারা বেরিয়ে এসছেন, প্রতিবাদ করেছেন, প্রতিবাদ করেন। অনুষ্ঠানে জেএসডি সভাপতি আসমা আব্দুর রব ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সহ অন্য নেতারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। শিক্ষামন্ত্রীর আশ্বাসে 6 দিন পর আন্দোলন কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিলেন নন এমপিওভুক্ত শিক্ষকরা। এর আগে শিক্ষামন্ত্রী আন্দোলনরত স্থল জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। এ সময় 1.5 মাসের মধ্যে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যোগ্যতা অনুযায়ী এমপিওভুক্তির প্রক্রিয়া শুরু করার আশ্বাস দেন তিনি। এদিকে আজ শিক্ষামন্ত্রীর সঙ্গে একই দাবিতে বৈঠকে বসবেন আন্দোলনরত শিক্ষকরা। চৈত্র মাসের প্রখর তাপদাহ উপেক্ষা করে গত 19 তারিখ থেকে বিগত 6 দিন যাবৎ প্রেস ক্লাবের সড়ক অবরোধ করে একই দাবিতে আন্দোলন করেছেন বিভিন্ন জেলা থেকে আগত নন এমপিও শিক্ষক কর্মচারীরা। বর্তমান সরকার আমাদের অনেকবার আশ্বাস দিয়েছে, আমরা এই আশ্বাস নিয়ে আমরা আবার বাড়িতে যাই। 2 বছরের জন্য অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগদান যদি সঠিকভাবে এই মেয়াদে সে তার দায়িত্ব পালন করতে পারে তাহলে নিয়োগ স্থায়ী করা হবে সন্তোষজনকভাবে। আর হ্যাঁ, তারপর কি আপনাদেরকে স্থায়ী করা হয়েছে? হ্যাঁ, ওই নিয়োগপত্র যদি 2 বছর মেয়াদের পরে আবার রেজলিউশন করা হয়, আবার ম্যানেজিং কমিটিতে ওর নিয়োগের বিষয়টা আবার উপস্থাপিত হয়। উপস্থাপিত হলে তখন ওই এজেন্ডা আকারে আসেন। এজেন্ডা আকারে আসার পরে তখন ম্যানেজিং কমিটি পর্যালোচনা করা আগামী বিগত 2 বছরের তার কার্যক্রমকে 2 বছরের কার্যক্রম তাহলে তখন তাকে নিয়োগ স্থায়ীকরণ করা হয়। রোববার দুপুরে আন্দোলনরতদের সঙ্গে দেখা করতে আসেন শিক্ষামন্ত্রী। নন এমপিও শিক্ষকদের আবারও আশ্বাস দিয়ে তিনি বলেন, আগামী 1.5 মাসের মধ্যে যোগ্য শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার প্রক্রিয়া শুরু করা হবে। আমরা পুরো জিনিসটিকে এখন একেবারে প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আমরা আশা করছি আমরা হয়তোবা 1-1.5 মাসের মধ্যেই আমরা ঘোষণাটি দিতে পারবো। এই আগামী অর্থ বছর থেকেই আমরা এই এমপিও ভুক্তি শুরু করতে পারবো। শিক্ষামন্ত্রীর আশ্বাসে আশ্বস্ত হয়ে 1 মাসের জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা দেন 6 দিন আন্দোলন করা নন এমপিও শিক্ষকরা। এমপিও ভুক্তের যে সিদ্ধান্তের কথা বলেছেন, তো 1 মাসের মধ্যে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যে আমাদের কাঙ্ক্ষিত সাক্ষাৎ যদি না হয়, সেক্ষেত্রে আমরা আবারও আমাদের যে দাবি নিয়ে আবার আমরা রাজপথে আসতে বাধ্য হব। 2010 সালে প্রায় 28,000 শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়, যেখানে কর্মরত রয়েছেন 5 লাখের মতো শিক্ষক। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। প্রাথমিকের 3য় শ্রেণী পর্যন্ত মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করার পর পরীক্ষা পদ্ধতি তুলে দেবে সরকার। তবে কবে থেকে কার্যকর হবে মূল্যায়ন পদ্ধতি প্রণয়নের কাজ শেষে তা জানানো হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার ট্যালেন্ট পুলে বৃত্তির ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মাধ্যমে পূর্বে 55,000 শিক্ষার্থীদের মাঝে মেধার ভিত্তিতে বৃত্তি দেওয়া হতো। 2015 সাল থেকে 82,500 ছাত্রছাত্রী এই সুযোগ পাচ্ছে।
এবার ট্যালেন্ট পুল বৃত্তি পাবে 33,000 শিক্ষার্থী, যা পূর্বে ছিল মাত্র 22,000। সাধারণ কোঠায় পাবে 49,500 জন, যা পূর্বে ছিল 33,000। আমরা কাজ শুরু করেছি। আমরা বলেছি যে আমরা আমাদের যে এনসিটিভি আছে তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি, তারা একটা খসড়া তৈরিও করেছে ইতিমধ্যে, সেটা নিয়ে আমরা শেয়ার করব। তারপরে আমরা আনুষ্ঠানিকভাবে বলবো যে এই বছর থেকে 3য় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা থাকবে না। নানা বাধা উপেক্ষা করে পুরোদমে এগিয়ে চলছে বাগেরহাটের রামপালে 1320 মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ। জমি অধিগ্রহণের পর ইতোমধ্যে শেষ হয়েছে মাটি ভরাট, সীমানা প্রাচীর ও প্রশাসনিক ভবন নির্মাণ। আগামী বছর সেপ্টেম্বরে প্রথম ইউনিটের কমিশনিং ও 2021 সালের ফেব্রুয়ারিতে বিদ্যুৎ কেন্দ্রটি জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা প্রকল্প সংশ্লিষ্টদের। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। জমি অধিগ্রহণের পর মাটি ভরাট, সীমানা প্রাচীর ও প্রশাসনিক ভবন নির্মাণ কাজ শেষ। এখন চলছে বয়লার, টারবাইন, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, কুলিং টাওয়ার, জেটি, কোল্ড শেড ইয়ার্ড সহ প্রকল্পের অন্যান্য কাজ। 1000-এরও অধিক শ্রমিকের কর্মযজ্ঞে পুরোদমে এগিয়ে চলছে বাগেরহাটের রামপালের সাম্পারি, কাটাখালী ও কৈগর দাসকাঠি এলাকায় 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিটের নির্মাণ কাজ। বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে দেশের বিদ্যুতের ঘাটতি কমার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা এলাকাবাসীর। বিভিন্ন মিল কলকারখানা গড়ে উঠবে এবং আমরা সবাই দক্ষিণবঙ্গের লোকজন উপকৃত হব। অনেক লোকজনের কর্মসংস্থান হবে, যে বেকার জনগোষ্ঠীর। বন্দর আছে এবং এই অঞ্চলের সরকারের অর্থনৈতিক যে দিকগুলি বিশাল সাপোর্ট দেবে এই অঞ্চলের এই তাপবিদ্যুৎ কেন্দ্র। 25% কাজ সমাপ্তের কথা জানিয়ে প্রকল্প সংশ্লিষ্টদের প্রত্যাশা 2020 সালের সেপ্টেম্বরে প্রথম ইউনিটের কমিশনিং কাজ শেষে 2021 সালের ফেব্রুয়ারিতে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ কেন্দ্রটি জাতীয় গ্রিডে যুক্ত হতে পারবে। আগস্ট 2021 সালে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের যে লক্ষ্যমাত্রা আছে সেই লক্ষ্যমাত্রা উদ্দেশ্য করে আমরা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা আশা করি আমরা উইদিন দ্য শিডিউল এই বিদ্যুৎ কেন্দ্র দুটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে। বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড যৌথভাবে 2017 সালের 4 এপ্রিল রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শুরু করে। 1834 একর জমির উপর এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় 16,000 কোটি টাকা। সময় সংবাদ, বাগেরহাট। চট্টগ্রাম MA আজিজ স্টেডিয়ামের সংলগ্ন শিশু পার্কে আগুনে একটি খাবার দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানান, গতরাত 11টার দিকে শিশু পার্কের মূল ফটকের পাশের একটি খাবারের দোকানে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানের সব মালামাল পুড়ে যায়। দেশে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদকে আরও শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। গতকাল বিকেলে বাগেরহাটের 60 গম্বুজ ইউনিয়ন পরিষদে যুক্তরাষ্ট্রভিত্তিক উন্নয়ন সংস্থা দ্য হ্যাঙ্গার আয়োজিত SDG বিষয়ক সেমিনারে কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন 60 গম্বুজ ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান, দ্য হ্যাঙ্গার প্রজেক্টের কর্মকর্তা ভিক্টোরিয়া ওয়ার্স দোনোহু, সারা দানেল্লি ইউরন্স, ফিলিপেন্সি রোজেন সহ সংগঠনটির অন্যান্য কর্মকর্তারা। তরুণ উদ্ভাবক ও উদ্ভাবনী ভাবনার খোঁজে খুলনা বিশ্ববিদ্যালয়ে চলছে স্টুডেন্ট টু স্টার্টআপ। এ প্রতিযোগিতার আয়োজক ICT বিভাগের আইডিয়া প্রকল্প ও ইয়াং বাংলা। প্রথম দিনে গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বিশেষ কর্মশালা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ফয়েকুজ্জামান, আইডিয়া প্রকল্পের সহযোগী ব্যবস্থাপনা কর্মকর্তা আনিসুর রহমান, স্টুডেন্ট টু স্টার্টআপের সমন্বয়ক আশিকুর রহমান রূপক উপস্থিত ছিলেন। কর্মশালায় শিক্ষার্থীদের উদ্ভাবনী আইডিয়া নিয়ে আলোচনা করেন অতিথিরা। পরে প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে দেশের বিভিন্ন স্থানের তরুণ সফল উদ্যোক্তাদের গল্প তুলে ধরা হয়। দেশের 40টি বিশ্ববিদ্যালয়ে চলবে স্টুডেন্ট টু স্টার্টআপ প্রতিযোগিতা। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে মেহেরপুরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ। চট্টগ্রামে কেন্দ্র দখল নিয়ে উত্তেজনা, পুলিশ গুলিবিদ্ধ। ভোটার উপস্থিতি নিয়ে মাথা ব্যথা নেই ইসির। মৌলভীবাজারে বাস থেকে ফেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াসিমকে হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা মা।
স্বাধীনতা দিবস সামনে রেখে ঢাকা ও চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার। রাজধানী গুলশান এলাকায় বাড়তি সতর্কতা, মোড়ে মোড়ে চেকপোস্টে তল্লাশি। জোট গঠন নিয়ে বিএনপিতে আবারও প্রকাশ্য মতবিরোধ। এককভাবে নির্বাচনে না যাওয়ায় ক্ষুব্ধ শাহ মোয়াজ্জেম। বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ফখরুলের। এবং জাতীয় গণহত্যা দিবস আজ। এখনও আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি নৃশংসতম 25শে মার্চ কালো রাতের। চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়।